আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য মূলত এই ভিডিওটি। এটি হচ্ছে পরিসংখ্যানের একটি অঙ্ক, বরিশাল বোর্ডে আসা 2019 সালের 11 নম্বর প্রশ্নটি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটিতে কি বলা আছে, নিচের একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। দেখো একটি সারণী দেওয়া আছে, এখানে বলা আছে শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা, আর নিচে তিনটি প্রশ্ন দেওয়া আছে। দেখো ক নম্বর প্রশ্নে কি বলেছে, মধ্যক বলতে কি বোঝায়। এরপরে দেখো খ নম্বরে বলা আছে প্রদত্ত উপাত্ত হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এরপরে দেখো বলা আছে প্রদত্ত উপাত্ত হতে অজীব রেখা অঙ্কন করো। ঠিক আছে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ক নম্বর প্রশ্নটি তোমরা পড়ে নিবে। ঠিক আছে, আমি তোমাদের আজকে দেখাবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আর হচ্ছে অজীব রেখায় কিভাবে অঙ্কন করতে হয় সেটি তোমাদের দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে কি করব, কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় সেটি তোমাদের দেখিয়ে দিব। ওকে, তাহলে চলো আমরা এখানে কি লিখেছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে 5টি গড়ের প্রয়োজন হবে। 5টি গড় কি কি? 5টি গড় হচ্ছে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি আর হচ্ছে এফআইইউআই। তো দেখো 5টি গড়ের মধ্যে কিন্তু 2টি গড় আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে। কি কি সেটি? সেটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা। ঠিক আছে, এই দুইটা আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে। এখানে যা যা দেওয়া আছে আমরা এখানে তাই তাই লিখব। ঠিক আছে, সো আমাদের বের করে নিতে হবে মধ্যমান, ধাপ বিচ্যুতি আর হচ্ছে এফআইইউআই। ওকে, আচ্ছা এখন আমরা দেখব যে মধ্যমান কিভাবে বের করতে হয়। আমরা কি করব, এই যে শ্রেণীব্যাপ্তি প্রথম ঘরে দেখো এখানে কত রয়েছে, 21 আর হচ্ছে 30, তাই না? তো কি করবে, 21 যোগ 30 যোগ করো, তারপর 2 দিয়ে ভাগ করো, যেটা বের হবে সেটা হচ্ছে মধ্যমানের মান। তো দেখো আমি তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই, তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবে। এখানে দেখো কত রয়েছে, 21 না, 21 যোগ হচ্ছে 30। ঠিক আছে, যোগ করো, তারপর 2 দিয়ে ভাগ করো, কত হয়, এখানে 25.5। ওকে, সো আমরা এখানে 25.5 লিখব, এই 25.5। ওকে, আচ্ছা আচ্ছা এরপরে দেখো এখানে 31 থেকে 40 রয়েছে, তাই না? সো এখন আমরা এটাকে যোগ করব। দেখো এখানে এই যে 31 যোগ হচ্ছে 40। ঠিক আছে, তারপর 2 দিয়ে ভাগ করো, কত হয়, এখানে আসে 35.5। ওকে, আমরা লিখব 35.5। ঠিক আছে, 35.5। এরপরে দেখো, এরপর আমরা কি করব, 41 থেকে 50 রয়েছে, তাই না? তো আমরা যোগ করব, 41 যোগ হচ্ছে 50। ঠিক আছে, তারপর আমরা 2 দিয়ে ভাগ করব, কত আসে এখানে, 45.5। ঠিক আছে, আমরা লিখব 45.5। ওকে, আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা, সো আমরা যদি এভাবে প্রত্যেকটি শ্রেণীতে যদি যোগ করে তারপর 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের সময়টা অনেক বেশি লেগে যাবে। ঠিক আছে, সো আমরা কি করব, আমরা তো ইতিমধ্যে বুঝে গিয়েছি যে এখানে প্রত্যেকটি শ্রেণীতে কিন্তু 10 করে ব্যবধান হচ্ছে। ঠিক আছে, সো আমরা কি করব, আমরা যেহেতু বুঝে গেছি যে এখানে 10 করে ব্যবধান হচ্ছে, সো আমরা এই শ্রেণীতে কি করব, আমরা লিখব 55.5। ঠিক আছে, এভাবে প্রত্যেকটি শ্রেণীতে 10 করে ব্যবধান থাকবে। ঠিক আছে, তো আমরা এখন লিখব 55.5। ওকে, আমরা লিখব 55.5। এরপরে এখানে হবে 65.5। ঠিক আছে, 65.5। এরপরে এখানে হবে 75.5, এখানে হবে 75
85.5, এরপরে এখানে হবে 85.5, ঠিক আছে, 85.5। আচ্ছা আচ্ছা, তো এখন আমাদের কাজ শেষ হলো মধ্যমানের। আর এখানে গণসংখ্যা আমরা যোগ করব, যোগ করলে আমরা এখানে n এর মানটা পাবো, ঠিক আছে। তো আমরা যোগ করি, আমরা গণসংখ্যার এই মানগুলো যোগ করব। এখন দেখো 5 যোগ হচ্ছে 8, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে 16, এরপর হচ্ছে 8, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 6। সো আমরা কত পেলাম, n এর মান পেলাম 60, ঠিক আছে। আচ্ছা 60 হবে। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমরা কি করব, ধাপ বিচ্যুতি। আমরা এখন ধাপ বিচ্যুতি বের করব। তো দেখো ধাপ বিচ্যুতি দুটি উপায়ে বের করা যায়, একটি হচ্ছে সূত্রের মাধ্যমে আর আরেকটি অনুনিয়মে বের করা যায়। সেটা হচ্ছে খুবই সহজ। এখানে দেখো গণসংখ্যা, দেখো কোন শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এই শ্রেণীতে কিন্তু সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে, তাই না। তো আমরা কি করব, আমরা এই যে ডান পাশে ধাপ বিচ্যুতি গড় আমরা কি করব, আমরা 0 লিখব, ঠিক আছে। তারপর আমরা যত উপরের দিকে যাব তত কিন্তু আমরা এভাবে লিখব যে -1, তারপর আমরা লিখব -2, তারপর এটা হবে -2, তারপর হবে -3, ঠিক আছে। আর আমরা যখন নিচের কাজটা করব তখন এখানে হবে +1, +2, আর হবে +3। যদি নিচে আরও কোনো ঘর থাকতো তাহলে আমরা লিখতাম +4, +5, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কি করব, এরপরে দেখো তোমরা সূত্রের মাধ্যমে কিন্তু বের করতে পারবে। কিভাবে, দেখো এখানে x এর মান হচ্ছে 25.5, তাই না। তা আমি তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই। দেখো এই যে দেখো এখানে x এর মান হচ্ছে 25.5, তারপর দেখো বিয়োগ। আচ্ছা এর মানটা আমরা কোথায় পাবো, দেখো দেখো আমরা যে শ্রেণীতে আমরা এখানে 0 লিখেছি, মানে যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে সেই শ্রেণীর মধ্যমানের গড়ে হবে এর মান, ঠিক আছে। এই যে এখানে এটা হবে এর মান 55.5, এটা হবে এর মান বা আনুমানিক গড়, ওকে। আচ্ছা দেখো আমরা এখন কি করব, এই যে মাইনাস এর মান হচ্ছে 55.5, ওকে। আর এরপর আমরা কি করব, দেখো এরপর এখানে রয়েছে h মানে শ্রেণীব্যাপ্তি। এখানে কত করে ব্যবধান রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে 10 করে ব্যবধান রয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, ভাগ 10, তাহলে আমরা এখানে কত পেলাম, -3, ঠিক আছে। আমি আবারও দেখাচ্ছি। এরপর দেখো x এর মান এখানে 35.5, তো আমরা লিখব 35.5, ঠিক আছে। মাইনাস এ হচ্ছে অ্যাজিউমিং, এখানে 55.5 বিয়োগ 55.5, তারপর আমরা কি করব, আমরা 10 দিয়ে ভাগ করব, যেহেতু h এর মান 10 করে ব্যবধান রয়েছে, মানে h হচ্ছে শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে। তো 10 দিয়ে ভাগ করো, কত হয়, -2, ঠিক আছে। তো এভাবেই মূলত এর ধাপ বিচ্যুতির মানগুলো বের করতে হয় সূত্রের মাধ্যমে। আচ্ছা এখন আমরা কি করব, আমরা fi ui এর মানগুলো বের করব। দেখো খুবই সহজ। এখানে দেখো এই যে fi এর মান হচ্ছে এখানে 5 আর u এর মান হচ্ছে এখানে -3। সো কি করবে, গুণ করবে। তো এখানে গুণ করলে হয় -15, ঠিক আছে। এরপরে দেখো গুণ করো, -8 2 গুণে 16, এরপরে এখানে -10, ওকে। এরপরে দেখো এখানে 0 সাথে তুমি যাই গুণ করো না কেন তার মান সবসময় 0ই হয়, ওকে।
এরপরে দেখো গুণ করো, 8 একে 8, এরপরে 7 দুগুণে 14, এরপরে এখানে 3 6 18, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখন আমরা এই মাইনাসগুলো একসাথে যোগ করব আর এগুলো আমরা যোগ করব। তো দেখো এখানে কত হয়, এখানে দেখো আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিই। এখানে দেখো -15 মাইনাস এখানে রয়েছে 16 মাইনাস এখানে রয়েছে 10, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে -41, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর আমরা এই নিচেরগুলো যোগ করব, ঠিক আছে। এখানে রয়েছে 8 যোগ 14 যোগ 18, আমরা কত পাচ্ছি, যোগ 40। তো এখন -41 থেকে যোগ 40 বাদ দাও, কত হয় -1। সো আমরা পাচ্ছি সামেশন FIUI এর মান হচ্ছে -1, ওকে। আচ্ছা, এখন দেখো তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থীরা যদি আমি যেভাবে লিখে দিয়েছি এই সংখ্যাগুলো যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আমি তোমাদের সুবিধার জন্য আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। দেখো এই যে তোমরা এখান থেকে লিখে নিতে পারো, ওকে। আচ্ছা দেখো, আমি তোমাদের আবারও বুঝিয়ে দিচ্ছি। এই যে শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা, এই দুইটাই কিন্তু তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, ঠিক আছে। সো তোমাদের 3টি জিনিস বের করে নিতে হবে, মধ্যমান, ধাপ বিচ্যুতি আর হচ্ছে FIUI। তো দেখো মধ্যমান কিভাবে বের করতে হয়, আমরা কি করেছি, 21 যোগ 30 যোগ করেছি, তারপর আমরা 2 দিয়ে ভাগ করেছি, আমরা কত পেয়েছি 25.5। আবার আমরা কি করেছি 31 যোগ 40, তারপর আমরা 2 দিয়ে ভাগ করেছি, আমরা কত পেয়েছি 35.5। তো দেখো তোমরা কিন্তু যখন এই যে দুইটা গড়ের যখন মানগুলো বের করবে, তখন তোমরা বুঝতে পারবে যে এখানে কত করে ব্যবধান হচ্ছে, ঠিক আছে। তখন তোমরা কি করবে, তখন তোমরা প্রত্যেকটি শ্রেণীতে 10 করে ব্যবধান করে করে এখানে 45.5 লিখবে, 55.5 লিখবে, 65.5 লিখবে, ঠিক আছে। তো এভাবে মূলত মধ্যমানের মানগুলো বের করে নিতে হয়। এরপরে গণসংখ্যা তোমরা যোগ করে n এর মানটা বের করবে। এরপরে এখানে ধাপ বিচ্যুতি তোমরা সূত্রের মাধ্যমে বের করতে পারবে, আর অন্য একটা টেকনিকের মাধ্যমে তোমরা এই ধাপ বিচ্যুতির মানগুলো বের করে নিতে পারো। এখানে দেখো গণসংখ্যা যে শ্রেণীতে সবচেয়ে বেশি থাকবে সেই শ্রেণীর ডান দিকে মানে ধাপ বিচ্যুতির ঘরে তোমরা 0 লিখবে। এরপরে তোমরা উপরে যত সংখ্যা লিখবে -1 -2 -3 এভাবে বাড়তে থাকবে। যদি আরও কোনো গড় থাকতো তাহলে তোমরা এভাবে লিখতে -4 -5, ঠিক আছে। যেহেতু এখানে আর কোনো গড় নেই, তো এখানে -3 পর্যন্ত সীমাবদ্ধ, ঠিক আছে। এরপরে তোমরা যতই নিচের দিকে নামবে তত কি হবে +1 +2 +3, ঠিক আছে। এভাবে চলতে থাকতো। যেহেতু এখানে 3-এর পরে আর কোনো ঘর নেই, সেহেতু এখানে 3 পর্যন্ত সীমাবদ্ধ, ওকে। আর তোমরা এখানে দেখো, তোমরা এখানে সূত্রের মাধ্যমে বের করতে পারবে। এখানে দেখো এই যে x এ এখানে দেখো 25.5, এরপর কি করবে -a না। তো অ্যাজুমিং দেখো এখানে একটি কথা রয়েছে, এই যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে, হ্যাঁ সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেই শ্রেণীর বাম দিকে মানে মধ্যমানের ঘরে তোমরা অ্যাজুমিং ধরবে, ঠিক আছে। তো এই 55.5 হচ্ছে এর মান। তো 25.5 থেকে -55.5 বাদ দেওয়ার পর h, তো h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। তো এখানে 10 করে যেহেতু ব্যবধান হচ্ছে, তাহলে তোমরা কি করবে 10 দিয়ে ভাগ করবে, তাহলে তোমরা -3 এর মানটা পেয়ে যাবে। সো এভাবে মূলত এই মানগুলো বের করে নিতে হয়। আর FIU এর মান হচ্ছে এখানে এই যে দেখো 5-এর সাথে তুমি -3 গুণ করো, -15 পাবে। এরপরে 8-এর সাথে তুমি -2 গুণ করো, -16 পাবে। এরপরে
10-এর সাথে তুমি -1 গুণ করো, -10 পাবে। ঠিক আছে, তো এভাবে মূলত FI UI এর মানগুলো বের করে নিতে হয়। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা এখন কি করব, আমরা সূত্রের মাধ্যমে আমরা অ্যান্সারটা বের করব। তো দেখো আমরা জানি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে x বার ইকুয়াল a প্লাস সামেশন FI UI ডিভাইডেড n ইন্টু h। এখানে দেখো এর মান হচ্ছে অ্যাজিউমিং বা আনুমানিক গড় 55.5। ঠিক আছে, তো আমরা লিখলাম 55.5। এরপরে দেখো যোগ সামেশন FI UI এর মান আমরা কত বের করেছি, এখানে দেখো -1। ঠিক আছে, আর n এর মান হচ্ছে 60, আর গুণ হচ্ছে h হচ্ছে ব্যবধান, মানে এখানে কত করে ব্যবধান রয়েছে। তো যেহেতু এখানে 10 করে ব্যবধান রয়েছে, সো আমরা কি করেছি, h এর মান হচ্ছে 10। ঠিক আছে, এরপর দেখো আমরা 55.5 লিখেছি। এরপর -1কে তুমি 10 দিয়ে গুণ করো, -10। এরপর তুমি একটু ক্যালকুলেশন করো ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে তুমি 55.33 পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা কত পেলাম, নির্ণয় গড় 55.33। আচ্ছা এরপরে দেখো আমরা এখন বের করব কিভাবে অজীব রেখা অঙ্কন করতে হয়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, অজীব রেখা অঙ্কনের প্রয়োজনীয় সারণী। তো আমরা জানি যে অজীব রেখা অঙ্কন করতে হলে আমাদের 3টি গড়ের প্রয়োজন হয়। 3টি গড় কি কি, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো দেখো 3টি গড়ের মধ্যে কিন্তু 2টি গড় আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে। তো কি কি থাকবে, শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা। ঠিক আছে, এই দুইটা আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে। সো আমাদের অতিরিক্ত ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নিতে হবে। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে বের করতে হয়, খুবই সহজ। এখানে গণসংখ্যা কত রয়েছে, 5 না, সো এখানে 5 লিখো। ঠিক আছে, এরপর তুমি 5-এর সাথে 8 যোগ করো, এখানে হবে 13। এরপর তুমি 13-এর সাথে তুমি 10 যোগ করো, এখানে নিশ্চয়ই 23 হবে। এরপর তুমি 23-এর সাথে 16 যোগ করো, এখানে হবে 9, এখানে 9 হবে। ঠিক আছে, আর এখানে 2 আর 1 যোগ করো 3, 39। এরপরে 39 এর সাথে তুমি 8 যোগ করো, কত হবে, এখানে 47। ঠিক আছে, এখানে হবে 47। এরপরে তুমি 47-এর সাথে তুমি 7 যোগ করো, কত পাবে, এখানে 54। ঠিক আছে, এখানে 54 হবে। এরপরে 54 এর সাথে তুমি 6 যোগ করো, এখানে হবে 60। ওকে, তো এভাবে মূলত ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হয়। আচ্ছা এরপরে দেখো, যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমি তোমাদের জন্য এভাবে সুন্দরভাবে লিখে দিয়েছি। ঠিক আছে, তোমরা এভাবে বের করে নিতে পারবে। ওকে, তো তোমরা এভাবে লিখে নাও। আচ্ছা আচ্ছা এরপরে দেখো আমরা কি করব, আমরা ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা 2 একক, মানে আমরা কি করেছি, আমরা x অক্ষ বরাবর আমরা কি করেছি, এক ঘর সমান আমরা x অক্ষ বরাবর আমরা কি করেছি, প্রতি এক ঘর সমান 2 একক করে ধরে নিয়েছি। আর y অক্ষ বরাবর আমরা কি করেছি, প্রতি এক ঘর সমান ক্রমযোজিত গণসংখ্যা 2 একক করে ধরে তারপর আমরা অজীব রেখা অঙ্কন করব। ওকে, আচ্ছা তো দেখো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে x অক্ষ বরাবর রেখা আর এটি হচ্ছে y অক্ষ বরাবর রেখা। ঠিক আছে, আর যে বিন্দু ছেদ হয়েছে সেটা হচ্ছে মূল বিন্দু। তো x অক্ষ বরাবর রেখা আমরা কি করব, আমরা শ্রেণীব্যাপ্তির উচ্চসীমার মানগুলো বসাবো, আর এখানে y অক্ষ বরাবর আমরা কি করব, ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো বসাবো। ঠিক আছে, তো আমরা কি বলেছি, এখানে আমরা x অক্ষ বরাবর আমরা কি করেছি, আমরা x অক্ষ বরাবর আমরা কি করেছি, এক ঘর সমান আমরা 2 করে ধরেছি। আর এখানে y অক্ষ বরাবর আমরা কি করেছি, এটাও আমরা এক ঘর সমান 2 করে ধরে নিয়েছি। ওকে, আচ্ছা এখন দেখো
আরেকটু কথা রয়েছে এখানে দেখো, আমরা কি করব এখন, এখানে তো বলেছে শ্রেণীব্যক্তির উচ্চ সীমা, তাই না? তো এটি হচ্ছে শ্রেণীব্যক্তির এই উচ্চ সীমা মানগুলো কিন্তু আমরা এখানে বসাবো। তো দেখো এখানে 30, 40, 50, 60, ঠিক আছে, এভাবে প্রত্যেকটি শ্রেণীতে কিন্তু 10 করে ব্যবধান হচ্ছে, ঠিক আছে। তো দেখো, তো এই 30 এর পূর্বের শ্রেণীটা কত হবে? তো 30 এর পূর্বের শ্রেণীটা নিশ্চয়ই 20 হবে, ঠিক আছে। আচ্ছা, মানে আমাদের একটা এক্সট্রা পূর্ববর্তী শ্রেণীর সংখ্যাটা লাগবে, মানে এক্সট্রা পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমাটা লাগবে। তো এখানে দেখো এক্সট্রা পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমাটা হচ্ছে এখানে 20, তো আমরা এখানে 20 লিখে দিব, এখানে আমরা 20 লিখে দিব, ঠিক আছে। আর আমরা এই যে এই প্রথম 5 ঘর আমরা ভেঙে দিব বা ছেদ করে দিব। সো এটা দেওয়ার কারণ হচ্ছে, এখানে এই ছেদ চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে এখানে 20 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে এখানে ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে দেখো, এখানে কিন্তু ছেদ চিহ্ন দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। যদি আমরা এখানে 20 ঘর পর্যন্ত যদি আমরা ফাঁকা রাখতাম, তাহলে কিন্তু ছেদ চিহ্ন বা ভাঙা চিহ্ন দেওয়ার কোনো প্রশ্নই ছিল না, ঠিক আছে। যেহেতু আমরা যদি 20 ঘর যদি ফাঁকা রাখতাম, তাহলে কিন্তু এই যে এই শ্রেণীগুলো কিন্তু এই গ্রাফ কাগজে কিন্তু বসতো না, ঠিক আছে, দেখতে একটু অসুন্দর দেখাতো, ঠিক আছে। তাই আমরা কি করেছি, আমরা ধরেছি যে এই 5 ঘরকে আমরা কি করেছি, এই যে এই ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন দিয়ে আমরা বুঝিয়েছি যে 20 ঘর পর্যন্ত রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা এরপরে লিখব 30, আমরা 30 লিখব। আচ্ছা, এখানে দেখো আরেকটু কথা রয়েছে, আমরা কি করেছি, আমরা এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা 1 ঘর সমান 2 করে ধরে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটি শ্রেণীতে কিন্তু 10 করে ব্যবধান হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে গড় রয়েছে 5টা, সো আমরা আগেই লিখে দিয়েছি যে 1 ঘর সমান 2। তাহলে দেখো এখানে এই যে 20, 22, 24, 26, 28, এই হচ্ছে 30, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে রয়েছে 40, এরপরে এখানে 40, এরপরে 50, এরপরে এখানে আমরা লিখব 60, এরপর আমরা লিখব এখানে 70, এরপর আমরা এখানে লিখব 80, এরপর আমরা এখানে লিখব 90, ঠিক আছে। এখানে কিন্তু 90 পর্যন্তই রয়েছে, এই যে এখানে 90 পর্যন্ত রয়েছে। তোমরা চাইলে 100 লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। কিন্তু অজীব রেখা অঙ্কন করার সময়, অজীব রেখা অঙ্কন করার সময় পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমাটা কিন্তু লাগবে, ঠিক আছে। তো আমরা এখানে তাই করেছি, আমরা এখানে 20 লিখে দিয়েছি, ওকে। আচ্ছা, এরপরে দেখো ওয়াই অক্ষ বরাবর, এই যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর রেখা, আমরা কি করেছি, 1 ঘর সমান 2 করে ধরে নিয়েছি। হ্যাঁ, যেহেতু 1 ঘর সমান 2 করে ধরে নিয়েছি, তাহলে এখানে 5 ঘর সমান নিশ্চয়ই এখানে কত হবে, 10, আর এখানে 10 ঘর সমান 20, তারপর এখানে হবে 30, 40, হচ্ছে 50, আর হচ্ছে 60, ওকে। আচ্ছা, এখন আমরা অজীব রেখা অঙ্কন করব। তো দেখো, আমরা যেহেতু পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমাটা এখানে আমরা মনে মনে 20 ধরেছি, তো এটার গণসংখ্যা 0, আর হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা 0, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, এই যে 20 এর উপর আমরা এখানে এই যে এখানে আমরা ডট দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই যে 30 এর ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 5। হ্যাঁ, আচ্ছা, এখন একটু কথা রয়েছে, আমরা যেহেতু কি করেছি, ক্রমযুক্ত গণসংখ্যা মানে ওয়াই অক্ষ বরাবর আমরা কি করেছি, আমরা 1 ঘর সমান 2 করে ধরে নিয়েছি, তাই না। তো আমরা কি করব, আমরা 5কে 2 দিয়ে ভাগ করব। দেখো 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5 ভাগ 2 কত হয়, 2.5, তাই না।
2.5 মানে এখানে আড়াই ঘর। দেখো এই যে 30-এর উপরে দেখো 1 ঘর 2 ঘর, এ হচ্ছে আড়াই ঘর, তাহলে মাঝখানে দশমিক কিন্তু বসিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 40-এর বরাবর এখানে কত রয়েছে? 13। তাহলে তুমি 13কে 2 দিয়ে ভাগ করো। দেখো এখানে আমরা 13কে 2 দিয়ে ভাগ করব, ভাগ 2 কত হয়? 6.5 মানে এখানে 6.5 ঘর। এই যে 1 2 3 4 5 ঘর, এই 6 ঘর, এ হচ্ছে এই যে 0.5 মানে 5.5 ঘর মাঝখানে বসবে এটা। ঠিক আছে। আচ্ছা, আমরা কেন 2 দিয়ে ভাগ করব? আমরা কিন্তু y অক্ষ বরাবর আমরা কি করেছি? আমরা 1 ঘর সমান 2 করে ধরে নিয়েছি। সেই কারণেই আমরা কি করব? এই যে ক্রমজিত গণসংখ্যা, এই যে এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কিন্তু আমরা খুব সহজে এই যে এই ঘরে কিন্তু আমরা মানগুলো বসাতে পারবো। ওকে। আচ্ছা, এরপরে দেখো 50-এর বরাবর ক্রমজিত গণসংখ্যা রয়েছে 23। তাহলে তুমি কি করবে? 23কে আবার 2 দিয়ে ভাগ করবে। এই যে 23কে আবার 2 দিয়ে ভাগ করবে। কত হয় এখানে? 11.5 11.5 ঘর। এখানে দেখো এই যে এটা হচ্ছে 5, এই 10, হ্যাঁ, এই 11, এই যে মাঝখানে দশমিক কিন্তু বসিয়ে দাও। তাহলে আমরা 11.5 ঘর পর্যন্ত পেয়ে যাব। ওকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানে 60-এর বরাবর ক্রমজিত গণসংখ্যা কত রয়েছে? 39। তাহলে 39কে তুমি 2 দিয়ে ভাগ করো। 39 ভাগ হচ্ছে 2 কত হয়? 19.5। দেখো 19.5, এই এখানে 10 ঘর, এই 15 ঘর, 16 17 18 19, এই যে মাঝখানে। ঠিক আছে, 19.5। এরপরে দেখো এটা আমরা কি করেছি? এটা আমরা 60 বরাবর না? আচ্ছা, আমরা 60 বরাবর নিয়েছি। এরপরে দেখো 70, এর ক্রমজিত গণসংখ্যা রয়েছে 47। তাহলে আমরা কি করব? আমরা 47কে 2 দিয়ে ভাগ করব। কত হয়? 23.5, তাই না? 23.5 হয়। তো দেখো যেটা হচ্ছে 5 10 15 20, হ্যাঁ, 21 22 23, হ্যাঁ, আর এই যে মাঝখানে বসিয়ে দেব 23.5। ওকে। আচ্ছা, এরপরে দেখো 80-এর বরাবর কত? 54। হ্যাঁ, 80-এর বরাবর 54। তাহলে আমরা কি করব? এই যে 80 ভাগ হচ্ছে, সরি, এখানে ক্রমজিত গণসংখ্যা কত? 54, তাই না? দেখো আমরা কি করব? 54 ভাগ হচ্ছে 2, তো কত হয়? 27। তাহলে আমরা 27টি গড় গুনব। এই যেটা হচ্ছে 5 10 15 20 25 26, এ হচ্ছে 27। ওকে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি বুঝতে পারলে কিন্তু খুবই সহজ। আচ্ছা, এরপরে রয়েছে 90-এর বরাবর রয়েছে 60। আচ্ছা, দেখো এই যে 90, তো এর বরাবর আমরা কি করব? 60 লিখব। এই যে এখানে 60 লেখা আছে, তোমরা গড় গুনে গুনে বসাতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে 60 বসিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এরপর আমরা কি করব? আমরা এই প্রত্যেকটি ডটকে আমরা যোগ করব। ঠিক আছে। এই যে এখানে যোগ করব 20 থেকে নিয়ে 30, 30 থেকে নিয়ে 40, 40 থেকে 50, 50 থেকে আবার 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। ঠিক আছে। সো এটি হচ্ছে অজীব রেখা। তো তোমাদের যদি এভাবে বুঝতে সমস্যা হয়, তাহলে আমি তোমাদের সুন্দরভাবে অঙ্কন করে দেখিয়ে দিয়েছি। তো তোমরা এটা দেখে তোমরা অঙ্কটি তুলে ফেলবে খাতায়। ঠিক আছে। দেখো এই যে আমি সুন্দরভাবে তোমাদের জন্য বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই মূলত অজীব রেখা অঙ্কন করে নিতে হয়। ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি তোমরা না বুঝে থাকো, তাহলে আমাকেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।